যে 57 নম্বর ওয়ার্ড উত্তর মানে মধ্য কলকাতা বাইপাসের ধারে ওখানে ব্যাপকভাবে জলাজমি বুঝিয়ে বাড়ি বেআইনি বাড়ির বহু অভিযোগ আমি পাচ্ছি বা পেয়েছি। 57 নম্বর ওয়ার্ড। তো এবার ওখানে প্রচুর বেআইনি বাড়ি হয়েছে। তারপর কোঅপারেটিভ সোসাইটিতে ওখানে নাম হস্তান্তর করাতে গেলে ব্যাপক অনিয়মের অভিযোগ এসছে। ফলে ওখানে জমির ক্যারেক্টার কি ছিল, যে বাড়িগুলো হয়েছে তার সব সিসি আছে কিনা, সেটাই পুরো নগর উন্নয়ন দফতর খতিয়ে দেখবে। আমি ধন্যবাদ দিচ্ছি চেয়ারম্যানকে। আমাদের সিদ্ধান্ত হয়েছে কনসার্ন ডিপার্টমেন্টগুলোতে আমরা রিপোর্ট চেয়ে পাঠাচ্ছি। আমি একজন সদস্য হিসাবে আমি বিধানসভার পুরো নগর উন্নয়ন দফতরের যে স্ট্যান্ডিং কমিটি আছে সেখানে আমি এসছিলাম। আমি শুধু আমার অংশটুকু বলবো, বাকিটা আমাদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তিনি আপনাদের জানিয়ে দেবেন। যেহেতু এটা একটা বৃষ্টি বাদলা এই ধরনের একটা বিষয়, ফলে এই নিকাশি নিয়ে খুব বিস্তারিত যেটুকু যা আলোচনা করেছে সেটা চেয়ারম্যান বলবেন। আমি শুধু এইটুকু বলি, আমি চেয়ারম্যানকে এবং মিটিংকে অনুরোধ করেছিলাম যে কলকাতা শহরের যেসব জায়গাগুলোয় কাজ চলছিল অথচ প্রবলভাবে জল জমে, তো সেই জায়গাটা যদি চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি ভিজিট করে এবং সেখানে সরকারি দপ্তরের অফিসারদের আনা হয় যে দীর্ঘদিন ধরে এই কাজটা হয়েই চলেছে, আমরা জানি নিচু এলাকা, বাট এটা কি করে হতে পারে। তো সেটা চেয়ারম্যান সম্মত হয়েছেন, কমিটি সম্মত হয়েছে। ফলে আমরা স্পট ভিজিটও করব এবং সরকারি অফিসারদের আমরা ডাকবো। ডেট কবে কি হচ্ছে আমি ঠিক জানি না, ওটা চেয়ারম্যান জানিয়ে দেবেন। আমরা মধ্য কলকাতা উত্তর কলকাতার আমার স্ট্রিট ঘিরে যে ঋষিকেশ পার্ক ঘিরে যে একটা জল জমার সমস্ত ব্যাপার, পাম্প তৈরি হচ্ছে, কি অবস্থা কি, আমাদের টিম স্ট্যান্ডিং কমিটি রাস্তায় নেমে কাজ করবে। আমরা পরিষ্কার বলেছি স্ট্যান্ডিং কমিটি এখানে অত্যন্ত সক্রিয়ভাবে, এবং আমার খুব ভালো লেগেছে যে চেয়ারম্যানও কিন্তু এ ব্যাপারে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের, যে এটা শুধু কাগজে কলমে স্ট্যান্ডিং কমিটি থাকবে না, আমরা কিন্তু একটা এফেক্টিভ স্ট্যান্ডিং কমিটি করার চেষ্টা করব। ফলে এক হচ্ছে ওইটা, দুই হচ্ছে আমি চেয়ারম্যানকে একটা অনুরোধ করেছি যে আমাদের সুভাষ সরোবর সেটা নতুন করে সৌন্দর্যায়ন পরিকাঠামো কি করা যাচ্ছে, কেএমডিএ কে যদি একটা ডাকা যায় যে ওরা কি প্ল্যান করছে সেই অনুযায়ী আমরা করব। আর 3 নম্বর আমার পার্ট, বাকিগুলো আমি বলবো না, অনেক বিধায়ক নিকাশির বলেছেন, সেটা চেয়ারম্যান বলে দেবেন। যে 57 নম্বর ওয়ার্ড উত্তর মধ্য কলকাতা বাইপাসের ধারে ওখানে ব্যাপকভাবে জলাজমি বুঝিয়ে বাড়ি বেআইনি বাড়ির বহু অভিযোগ আমি পাচ্ছি বা পেয়েছি। 57 নম্বর ওয়ার্ড। তো এবার ওখানে প্রচুর বেআইনি বাড়ি হয়েছে। তারপর কোঅপারেটিভ সোসাইটিতে ওখানে নাম হস্তান্তর করাতে গেলে ব্যাপক অনিয়মের অভিযোগ এসছে। ফলে ওখানে জমির ক্যারেক্টার কি ছিল, যে বাড়িগুলো হয়েছে তার সব সিসি আছে কিনা, সেটাই পুরো নগর উন্নয়ন দফতর খতিয়ে দেখবে। আমি ধন্যবাদ দিচ্ছি চেয়ারম্যানকে। আমাদের সিদ্ধান্ত হয়েছে কনসার্ন ডিপার্টমেন্টগুলোতে আমরা রিপোর্ট চেয়ে পাঠাচ্ছি। এই যে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার হয়েছেন, এই গ্রেফতারির যে লিগাল দিক, মেরিট, কন্টেন্ট, এর ওপর কোনো মন্তব্য করব না। অভয় মামলায় এই দাহ ব্যাপারটা নিয়ে আবার তদন্ত হবে, এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন শুনেছি, এবং সম্ভবত সেই বিষয়েই তাকে গ্রেফতার করা হয়েছে। আমি আবার বলছি, নির্মল ঘোষকে ডিফেন্ড করা, নির্মল ঘোষকে সমর্থন করা, এর কোনো রকম কোনো প্রশ্ন নেই। উনি কি করেছেন না করেছেন, ওনাকে বা ওনার যারা আইনজীবী আছেন তাদের ব্যাপারটা দেখতে হবে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে এই, সিবিআই কি আঙুল চুষছিল? অভয়ার কাণ্ড অত্যন্ত নিন্দার, প্রথম দিন থেকে আমরা নিন্দা করেছি। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন, পুলিশকে যা যা ব্যবস্থা নেওয়ার বলেছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। এরপর ওনারা বলছিলেন সিবিআই চাই, তো সিবিআই এসছে। সিবিআই সব দিক খতিয়ে দেখে নির্মল ঘোষকে গ্রেফতার করার কোনো গ্রাউন্ড পায়নি, তাই করেনি। এবার বিজেপি ক্ষমতায় এসে তাদের মূল উদ্দেশ্য হয়ে যাচ্ছে, তারা যে ন্যারেটিভটা রাজনৈতিকভাবে তৈরি করছে, তদন্তের মাধ্যমে ন্যারেটিভটাকে এস্টাবলিশ করা। তারা বলেছিল অমুক করতে হবে, তাই পুলিশকে দিয়ে সেটাই করতে হবে। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকেন, সিবিআই তো তাকে তুলে নিতে পারত। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রির।
তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? তার মানে সিবিআই প্রতি অনাস্থা, নাকি সিবিআই তদন্ত করে পায়নি এবং এরা এখন রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক এস্টাবলিশড যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করছে। ফলে নির্মল ঘোষকে আমি কোনো অবস্থায় সমর্থন করব না, তাদের ব্যাপার। বাট এই যে একবার পুলিশের কাছ থেকে চলে যাওয়া সিবিআই এর কাছে, আবার সিবিআই পুলিশের কাছে চলে এলো, তারপর আবার এনাদের সুবিধা মতো আর একটা এফআইআর হচ্ছে, আবার পুলিশ করছে, এটা পরিষ্কার একটা রাজনৈতিক ন্যারেটিভ তারা যেটা তৈরি করেছিলেন রাজনৈতিক টার্গেট করে। তাই নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? আবার অন্য দিকটা দেখতে হবে, অনেক সময় পাড়া প্রতিবেশীদের কাছে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে, কোনো পরিবারে বিপজ্জনক ঘটনা ঘটলে জনপ্রতিনিধি বা প্রতিবেশীদের সাহায্য করতে অনেক সময় এগিয়ে আসতে হয়। এখন সেই সাহায্য করার পরিণামে যদি পরে সেটা অপবাদ, কলঙ্ক, অপরাধ হয়ে ফিরে আসে, তো তাহলে তো লোকে এবার পাড়া প্রতিবেশীকে সাহায্য করার আগে দুবার ভেবে দেখবেন। আমি নির্মল ঘোষকে কোনো সাপোর্ট করব না। যদি প্রথমেই সিবিআই আসার পর সিবিআই অ্যারেস্ট করে নিত, তথ্য প্রমাণ থাকতো, তাহলে একরকম হতো। সিবিআই এতদিনে অ্যারেস্ট করেনি, এখন বিজেপির রাজনৈতিক ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এবার বাকিটা নির্মল ঘোষ বা তার আইনজীবীরা বলবেন, কিছু আমি এর মধ্যে বলবো না। দাদা নওশাদের মোবাইলটা দাও না, নিচে ওই দিকে দাও, দিকে দাও। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শ্মশানের বিষয়টা নিয়ে এটা তদন্ত হবে এবং রাজ্য পুলিশই করবে, কিন্তু সিবিআই একটা মামলা এবং তারপরেই এই এফআইআর হয়ে গেল এবং তাকে অ্যারেস্ট হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে আবার একটা দেহ তদন্ত শেষকৃত্য নিয়ে তদন্ত হবে ইত্যাদি, তো সেই অনুযায়ী তার পুলিশ ব্যবস্থা করেছে। আমাদের তো সেইটা কৌতূহল, তাহলে সিবিআই 2 বছর ধরে করলো কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশ তো তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছিল, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছিল। তো সিবিআই আসার পর সিবিআই করলো কি? তো সিবিআই এর তদন্ত কি দাহ অংশ বাড়ছিল? 3টে কোর্ট কিন্তু মনিটর করেছে, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানেও তো ওনারা একই কথা বলেছেন। সিবিআই তো গোটাটা তদন্ত করেছে। তো সিবিআই তদন্ত করার পর ধরার হলে নির্মল ঘোষকে ধরতো। তো সিবিআই কেন ধরেনি সেটা সিবিআই বলতে পারবে। আবার সিবিআই ধরেনি অথচ বিজেপির ন্যারেটিভ ছিল ধরতে হবে, সেই জন্য সিবিআই এর কাছ থেকে আলাদা করে মামলা তৈরি করে অ্যারেস্ট করানো হচ্ছে। সে বিষয়গুলো প্রশ্ন ওঠার অবকাশ থাকছে। আমি বলছি কোনো অবস্থায় নির্মল ঘোষকে আমি কোথাও সাপোর্ট করছি না। তাকে বা তার আইনজীবীদের তাদের মামলা সামলাতে হবে। তিনি কখনো কি বলছেন, কখনো আবার ভালো বালিশ শিবিরে গিয়ে বসে থাকছেন, সব নানা রকম সব ব্যাপার ঘটছে। কিন্তু এই দাহতে যদি তার কোনো ভূমিকা থাকে তাহলে পুলিশ সেখানে ধরবে। আবার যদি ভূমিকা থাকে, তাকে যদি এখন পুলিশ ধরে, তাহলে আবার প্রশ্ন আসবে সিবিআই কেন ধরেনি। আবার সিবিআই কেন ধরেনি তার উত্তর খুঁজতে গিয়ে যদি দেখা যায় যে তিনটে কোর্টকে, মহামান্য আদালতকে সব বলার পরেও ধরার প্রয়োজন মনে করেনি, তাহলে সেখানে বিজেপির তৈরি করা ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য ধরছে কিনা পুলিশকে ব্যবহার করে, সেই প্রশ্ন আসবে।